পৌষের শীতের ঝাঁকুনিতে কাঁপছে দেশ। আগামী সপ্তাহ থেকে 10 দিন শৈত্যপ্রবাহের শঙ্কা। হাসপাতালগুলোতে রোগীর ভিড়। 12,36,83,000 ভোটারের খসড়া প্রকাশ। চলছে 17 বছর বয়সীদেরও তালিকায় আনার আলোচনা। রাজনৈতিক বিতর্কে চাপা পড়ছে আওয়ামী লীগের লুটপাট দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। বিদ্যুতেই 1 লাখ কোটি টাকা গায়েবের অভিযোগ। বিপ্লবীদের সংবিধান পুনর্লিখনে একমত সাবেক বিচারপতি মতিন। রাজনীতিকদের দ্বিমত। অংশীজনদের সম্মতিতে সংস্কার চান বিশ্লেষকরা। রেস্টুরেন্টে খাবার বিল সহ 43 পণ্যে ট্যাক্স ভ্যাটে মানুষ চাপে পড়বে না, বলছেন অর্থ উপদেষ্টা। নতুন বছরে অর্থনৈতিক স্থিতিশীলতার আশা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পৌষের শীতে কাঁপছে সারা দেশ। উত্তরাঞ্চলে শীতের দাপটে যুবথুবু জনজীবন। খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। টানা চতুর্থ দিনের মতো শৈত্যপ্রবাহ চলছে হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে। হিমেল বাতাস আর কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। শীতের তীব্রতায় নাকাল পশু পাখি। সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জয়পুরহাটে 3 দিন ধরে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথঘাট আর ফসলি জমি। দিনমজুর আর কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে। তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত 3 দিনে 150 জন রোগী ভর্তি হয়েছে। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলাবাসীর। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা। 2 দিন ধরে সকাল থেকে সূর্যের দেখা নেই। হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিনমজুর ও কৃষক। জেলায় সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 11.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঠান্ডা একটু বাড়ে গেছে। ঠান্ডার তাপ পর্যাপ্ত পরিমাণ। হাত পা গিলা ককড়া হয়ে যাচ্ছে, নড়া যাচ্ছে না। খুবই ঠান্ডা, হ্যাম হয়ে যাচ্ছে হাত পা গিলা। আমাদের এদিক তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এদিক কাজ তো করে খাইতে হবে, কাজ করতেছি। এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ। দিনভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষগুলো। সন্ধ্যা হলেই নামতে থাকে শীতের পারদ। গরম কাপড়ের অভাবে অসহায় দিন যাপন তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে রাজধানীতেও বেড়েছে শীতের তীব্রতা। তাপমাত্রা নেমেছে রেকর্ড পরিমাণে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস বলছে ঘন কুয়াশা প্রবাহের কারণে শীতের তীব্রতা থাকতে পারে আরও 3 দিন। আগামী সপ্তাহের শেষের দিকে আসতে পারে আরও 2টি শৈত্যপ্রবাহ, থাকতে পারে 10 দিন। এদিকে ঠান্ডাজনিত রোগী বাড়ছে হাসপাতালগুলোতে। শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি, বলছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। পৌষের মাঝামাঝি এসে হঠাৎই যেন পৌষের শীত জেঁকে বসেছে। নেই সূর্যের দেখা। ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় নাকাল জনজীবন। ঘন কুয়াশা প্রবাহের কারণে রাজধানীতে রেকর্ড তাপমাত্রা নেমেছে 13.8 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে কিছুটা স্থবির হয়ে পড়েছে নগর জীবন। ভোরের দিকে অতিরিক্ত ঘন কুয়াশায় রাস্তায় যানবাহন চলাচলে সতর্ক থাকতে হয়েছে চালকদের। শীতের এমন তীব্রতা থাকতে পারে আরও 3 থেকে 4 দিন। এরপর আসতে পারে 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ। এতে থেকে থেকে শীতের এই প্রকোপ থাকবে আরও বেশ কিছুদিন। তাপমাত্রা যখন নর্মাল থেকে 3 থেকে 4 ডিগ্রি কমে যায়, সেই সময় শীতের তীব্রতা বেড়ে যায়। সেই সময় প্রচণ্ড শীত অনুভূত হয়। যেমন ঢাকাতে গতকালকের তাপমাত্রা ছিল, দিনের তাপমাত্রা 20.7, যেটা 25 থাকার কথা, অর্থাৎ 4 ডিগ্রি তাপমাত্রা হঠাৎ করে কমে গেছে। এবং আজকে সকালে যে তাপমাত্রা ঢাকাতে 13.8, এটাও 2 ডিগ্রি কমে গেছে। দেখা যাচ্ছে দুইটাই নর্মাল থেকে অনেক কম। 1 থেকে 2টি আপনার তীব্র আপনার শৈত্যপ্রবাহ আসতে পারে, আর 2 থেকে 3টা মাঝারি আসতে পারে। এটা শুরু হবে বেসিক্যালি এই কুয়াশা কেটে গেলে আমরা আশা করছি যে 2nd উইক থেকেই এটা শুরু হবে।
এদিকে তীব্র শীতের প্রভাবে বেড়েছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগ। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে সাধারণ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি হয়েছে 133 জন। চেঞ্জেবল অবস্থায় আমরা যেটা ফিল করি যে বাচ্চারা এটা নিতে পারে না। যেমন আজকে গরম, দুদিন পর ঠান্ডা, নিতে পারছে না। এবং কেন নিতে পারছে না? বিকজ আমাদের এনভায়রনমেন্টে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আছে তাদের ক্যারেক্টারগুলি একটু ডিফারেন্ট। দেখা গেছে যে একটু ওয়ার্মে ওরা খুব তাড়াতাড়ি গ্রো করে ফেলে, অথবা একটু ওয়ার্ম থেকে কোল্ডে চলে গেলেও আবার কিছু কিছু ক্যারেক্টার বেড়ে যায়, তো তখন বাচ্চারা আক্রান্ত হয় বেসিক্যালি। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন, অতিরিক্ত বায়ু দূষণ ও ধুলোবালির প্রভাবে এই তীব্র শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই শীত থেকে সুরক্ষার পাশাপাশি নিয়মিত মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের। মুবাশ্শির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,36,00,000। ভোটার বেড়েছে 1.5%। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, দাবি আপত্তি থাকলে 17 জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে। 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 17 বছর বয়সীদেরও ভোটার করার বিষয়ে আলোচনা চলছে। সেক্ষেত্রে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমতের। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,36,83,512 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,33,30,103 জন এবং নারী ভোটার 6,03,52,109 জন। এছাড়া প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করা হয়েছে 13,151 জনকে। ভোটার বেড়েছে 18,33,352। গড়ে ভোটার বৃদ্ধি পেয়েছে 1.50%। বৃহস্পতিবার খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার জানান, 20 জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বাছাই, যা শেষ হতে সময় লাগবে 30 জুন পর্যন্ত। আজকের খসড়া ভোটার তালিকায় আমাদের ভোটার সংখ্যা 12,36,83,512। এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ 18,33,352। ভোটার সংখ্যা বেড়েছে 1.5% আনুমানিক। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2 মার্চ 2025, যেটি আমাদের জাতীয় ভোটার দিবসও বটে। তিনি আরও বলেন, বিগত ভোটার তালিকার বিতর্ক নিরসনে পুরো ভোটার তালিকাই যাচাই করা হবে। যারা 18 বছর বয়প্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে, সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করব, এটা সময়ই বলে দিবে। ভোটাধিকার নিশ্চিত করাই বর্তমান কমিশনের চ্যালেঞ্জ বলেও জানান নির্বাচন কমিশনার। জানুয়ারি হচ্ছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক তর্ক বিতর্কের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তায়ন ও চুরি লুটপাটের ঘটনা ধামাচাপা পড়ে যাচ্ছে। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পাদিত অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। আর আওয়ামী শাসনামলে বিদ্যুৎ খাত থেকে শুধু ক্যাপাসিটি চার্জের নামে 1 লাখ কোটি টাকা গায়েব করা হয়েছে বলে জানিয়েছেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল বরাবরই চরম গোপনীয়তার। এ খাতের বিভিন্ন চুক্তি বা কেনাকাটার তথ্য আইন করেই গোপন করেছিল শেখ হাসিনা সরকার। বিদ্যুৎ খাতে হাসিনা সরকারের দুর্বৃত্তপনা আর লুটপাটের ফিরিস্তি তুলে ধরতে বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে বিশ্লেষণধর্মী উপস্থাপন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন, 15 বছরের শাসনামলে বিদ্যুৎ খাতকে লুটপাটের ব্যবসায় রূপ দিয়েছিল আওয়ামী লীগ। বিদ্যুৎ খাতটা তারা একটা ব্যবসার খাত বানিয়ে ফেলছিল।
এবং তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এখন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে? তুলে ধরেন শুধু বিদ্যুৎ খাত থেকে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে লুটপাট করা হয়েছে 1 লাখ কোটি টাকা। 2008 থেকে 9, 2023 থেকে 24 ক্যাপাসিটি চার্জ পরিমাণ আপনারা গ্রাফটা দেখতে পারেন কিভাবে উপরে উঠে গেছে। 2008-9 হয়েছে 1507 কোটি টাকা, 2011-12 হয়েছে 5000 কোটি টাকা, 18-19 হয়েছে 8900 কোটি টাকা, 22-23 হয়েছে 17155 কোটি টাকা। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে বিদ্যুৎ খাতের সকল অসম চুক্তি পুনর্মূল্যায়ন করা হবে। রাজনৈতিক তর্ক বিতর্কে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন, তাদের যে চুরি, তাদের যে আপনার লুটপাট, এটা কিন্তু আপনার নিচে পড়ে যাচ্ছে। পুরো বিষয়টি আমরা রিভিউ করব, আমরা বলেছি ইতিমধ্যে, এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে ব্যাপারে ব্যবস্থা নেব। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু জুলাই আগস্ট নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে গত 15.5 বছর ধরে রাজপথে যারা জীবন দিয়েছে তাদের সবার হত্যাকারীর বিচার হতে হবে। সিলেটে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেওয়ার পর এই দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় দেশপ্রেম নিয়ে জামায়াতে ইসলামের নেতাদের বক্তব্যের সমালোচনা করেন তিনি। বলেন, স্বাধীনতা যুদ্ধে কার কি ভূমিকা ছিল তা সবাই জানে। এছাড়াও পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় রাখার কথাও বলেন তিনি। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এই যে অপরাধ করেছে শেখ হাসিনা, এই যে কসাইয়ের ভূমিকা পালন করেছে শেখ হাসিনা, সেই সমস্ত অপরাধীদের বিচার হবে না? আমরা জুলাই আগস্টে যে সমস্ত শিশু, বাচ্চা, শ্রমিক জনতা আত্মদান করেছেন, তাদের সেই মহিমান্বিত আত্মদানকে শ্রদ্ধা জানায়। তাদের যেমন বিচার হতে হবে, ঠিক তেমনি 15.5 বছর গণতন্ত্রকে উদ্ধারের জন্য যারা অকাতরে জীবন দিয়েছেন, যারা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন, তাদের কেন বিচার হবে না? সংবিধান পুনর্লিখনের অধিকার আছে বিপ্লবীদের। গণপরিষদ নির্বাচন হতে পারে গণতান্ত্রিক সমাধান, মনে করেন সাবেক বিচারপতি M.A. মতিন। তবে সংবিধান পুনর্লিখনের বিষয়ে দ্বিমত আছে রাজনীতিবিদদের। আইনজ্ঞরা বলছেন, পদ্ধতি যাই হোক, বাংলাদেশ পুনর্গঠনে বর্তমান সংবিধান সংস্কার বা পরিবর্তন দরকার। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 1972 সালের 23 মার্চ রাষ্ট্রপতির দেয়া এক আদেশের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গঠিত হয়। 4 নভেম্বর সংবিধানের খসড়া প্রস্তাব গণপরিষদে গৃহীত হয় এবং 16 ডিসেম্বর থেকে তা কার্যকর করা হয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে প্রশ্ন ওঠে আওয়ামী সরকারের হাতে বারবার সংশোধিত সংবিধানের কার্যকারিতা নিয়ে। সবশেষ ধারাবাহিকতায় মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারের এক সমাবেশ থেকে নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরেন নাগরিক কমিটির আহ্বায়ক আক্তার হোসেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানালেন, সংবিধান সংস্কারের বিষয়ে এক ধরনের রাজনৈতিক ঐকমত থাকলেও পুনর্লিখনের বিষয়ে ভিন্ন মত রয়েছে রাজনৈতিক দলগুলোর। অধিকাংশ বা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা ন্যূনতম প্রশ্নে যেখানে ঐক্যবদ্ধ হচ্ছেন, একমত হচ্ছেন, তার ভিত্তিতে আমি মনে করি পরবর্তী নির্বাচনটা হবে এবং সেই পার্লামেন্টকে গণপরিষদের নির্বাচন হবে কিনা সেটা হয়তো আপনি আলাপ আলোচনা করার পরে বোঝা যাবে, কিন্তু আমি এখন এটার কোনো বাস্তবতা এই মুহূর্তে আমি দেখছি না। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলছেন, গণপরিষদ নির্বাচন কিংবা আইনসভা, পদ্ধতি যাই হোক, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে সংবিধানের ব্যাপক পরিবর্তন প্রয়োজন। আপনি যা সংবিধানের 12টা বাজানো শুরু হয়েছে সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবের আমল থেকেই, ওনার হাত দিয়ে প্রথম সংশোধনী এবং চতুর্থ সংশোধনী, বাকশাল জরুরি আইন জারির বিধান। তো সুতরাং তারপরও যে সংবিধানে যেগুলো গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক মনে হয় সেটার পরিবর্তন হবে।
কিন্তু আমরা যেন এই পদ্ধতির তর্কে নিজেদের মধ্যে অনৈক্যের দিকে না গিয়ে একটা ব্যাপারে ঐক্য তো আছে, সেটাকে আরও সংহত করা, যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। বিপ্লবের পর পুরনো সংবিধান অকার্যকর হয়ে পড়ে, প্রয়োজন হয় নতুন বন্দোবস্তের। ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তাই গণপরিষদ নির্বাচন একটি গণতান্ত্রিক সমাধান বলেই মনে করেন সাবেক বিচারপতি এম এ মতিন। তারা যখন একটা সাকসেসফুল রিভলিউশন হয়, তখন যারা রিভলিউশনটা করে তারা যদি ব্যর্থ হয় তারা তো ফাঁসিতে ঝুলবে, যারা সাকসেসফুল হয় তখন তারা এটা লিগ্যাল বডি হয়ে যায়, তার নিজেরাই আইনের উৎস হয়ে যায়। সুতরাং সেই আইনের বলে তারা যে কোনো কনস্টিটিউশন করতে পারে। আমাদের এখানে একটা ব্যতিক্রম হয়েছে, তারা রিভলিউশনারি কোনো গভর্নমেন্ট না করে তারা কি ওই আগের কনস্টিটিউশনে ঢুকে গেছে আবার, যে এটা প্রেসিডেন্সিয়াল অর্ডার লাগবে এবং করে এটাকে ওই যারা আসবে তাদেরকে এই পাওয়ারটা দিতে হবে। সংবিধান সংস্কার কিংবা পুনর্লিখন যাই হোক, সেখানে জনমতের প্রতিফলন ঘটবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক দল আর অংশীজনদের সম্মতি ছাড়া সংস্কার সুফল বয়ে আনবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংস্কার প্রক্রিয়ায় তরুণদের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তবে সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করলে গোটা সংস্কার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন তারা। কোনো ধরনের তড়িঘড়ি না করে সময় নিয়ে সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরামর্শ তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত হয় সংস্কার কমিশন। প্রথম দফায় 6টি ও পরবর্তীতে আরও 5টি সংস্কার কমিশন গঠিত হয়। 90 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশনই প্রতিবেদন জমা দেয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রশাসন ক্যাডারে পদোন্নতি কোটা বাতিল, উপসচিব পদে 50% প্রশাসন ক্যাডার ও অন্যান্য ক্যাডার থেকে 50% সুপারিশ করলেও তা প্রত্যাখ্যান করছে আমলারা। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। যে কোনো জায়গায় সংস্কার শুরু হলে প্রতিক্রিয়া দেখা দেওয়াটা স্বাভাবিক দাবি করে বিশ্লেষকরা বলছেন, তড়িঘড়ি না করে সময় নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা উচিত কমিশনের। তবে কমিশন সংস্কার করলেও তা বাস্তবায়ন করবে রাজনৈতিক দল, এমনটাই মত তাদের। এই সংস্কার যেটা শুরু হয়েছে, আমরা সবাইকে সহযোগিতা করব, সবাইয়ের কাছে আবেদন জানাবো। হ্যাঁ, দেখি না ওনারা কি প্রস্তাব করে, এবং প্রস্তাব করলেই যে সেটা হয়ে যাবে। এবং আমাদের সব কিছু টার্গেটটা কি? জনগণ, তাই তো? সংস্কার কমিশনগুলো প্রত্যেকটা দলের সাথে কিন্তু আমরা তেমন দেখি না। আমরা মিডিয়াতে প্রতিনিয়ত চোখ রাখি, খবর রাখি, বিভিন্ন আপনার অনানুষ্ঠানিক বিভিন্ন সূত্র থেকে তথ্য পাই। ওইভাবে কিন্তু ইন্টারাকশন হয় নাই, মত বিনিময় হয় নাই, তাদের কাছে ফিডব্যাক নেয় নাই। এই সরকার তো আর এই সংস্কারগুলো কিন্তু বাস্তবায়ন করতে পারবে না, একদম নিশ্চিত। আমি লিখে দিতে পারি যে এটা বাস্তবায়ন করতে হবে রাজনৈতিক দলকে। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কার নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে মনে করেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। বলেন, এ থেকে কারা সুফলভোগী হবে তাও জাতির কাছে স্পষ্ট নয়। এই বিতর্ক জিইয়ে রেখে নির্বাচন কতটা তাড়াতাড়ি হবে এটা আমার সংশয় রয়েছে। আমি মনে করি যে আসলে এই বিতর্কে না গিয়ে যে মৌলিক যে সংস্কার, যে বিষয়টা নির্বাচন ব্যবস্থা, সংবিধান, যে এইসব ব্যাপার আছে তা নিয়ে একটা ফয়সালা হয়ে গেলে নির্বাচনটা খুব দ্রুত হতে পারে। আর এই মুহূর্তে দ্রুত নির্বাচন ছাড়া জাতির সামনে যে সংকট, এই সংকটের কোনো সমাধান নেই। জাতীয় নির্বাচনের আগে সংবিধান আর নির্বাচন কমিশন সহ শুধু মৌলিক খাতগুলো সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। কি অগ্রগতি হয়েছে বা কি সংস্কার প্রয়োজন তারা মনে করেছেন। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। দেশকে এগিয়ে নিতে সরকারের উপর শতভাগ নির্ভরশীল না হয়ে ব্যক্তি পর্যায়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের শক্তির থেকেও মানুষের শক্তি বেশি। রাজধানীতে মানিক মিয়া এভিনিউতে জাতীয় সমাজসেবা দিবস 2025 উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকিং ম্যারাথন ও সমাজসেবা সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ব্যক্তি নয়, জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব। অধ্যাপক ইউনূস বলেন, সমাজসেবা প্রতিটি মানুষের দায়িত্ব, আর মন্ত্রণালয়ের কাজ হলো সবাইকে তা মনে করিয়ে দেয়া। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই পরের স্বার্থে কাজ করার প্রবণতা আছে, সেই ইচ্ছাকে জাগিয়ে তুলতে হবে। নিজের জন্য কিছু করার তুলনায় পরের কল্যাণে কাজ করায় আনন্দ মেলে বেশি। দৈনন্দিন জীবনে জনস্বার্থে কাজ করার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস।
সরকারের যে ক্ষমতা তার তুলনায় মানুষের যে ক্ষমতা সেটা যদি তুলনা করি তাহলে সরকারের ক্ষমতা একেবারে নস্যি, মানুষের ক্ষমতা প্রচণ্ড শক্তি। আমরা সবাই যদি অল্প অল্প করে সে নিঃস্বার্থে সঙ্গে সঙ্গে পরস্বার্থের কাজটাও করতে পারতাম, এটা যদি আমাদের মাথায় ঢুকতো, আমাদের মাথায় আমরা নিয়ে আসতাম, তাহলে আমাদের কোনো সমস্যা আর এদিকে তাকাতে হতো না, কারো মুখাপেক্ষি হতো না, কারো দিকে তাকিয়ে থাকতে হতো না, আমরা নিজেরাই সেটা সমাধান করতে পারি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ রাত 8:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে সেখানে গেলে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান। এ সময় সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই দোয়াও কামনা করেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন। তারা প্রায় 40 মিনিট সেখানে ছিলেন। সেনাপ্রধানের সাক্ষাতের সময় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর সেখানে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে আটক 90 বাংলাদেশি এবং বাংলাদেশে আটক 95 ভারতীয় জেলে আগামী 5 জানুয়ারি মুক্তি পাচ্ছেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের লাউঞ্জ উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এম তৌহিদ হোসেন জানান, আগামী 5 জানুয়ারি বঙ্গোপসাগরে আন্তর্জাতিক জলসীমায় বন্দী জেলেদের হস্তান্তর করা হবে। 78 বাংলাদেশি নাগরিক নিয়ে এমভি মেঘনা ও এমভি লায়লা নামের দুটি ফিশিং ট্রলার ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে গত বছরের 9 ডিসেম্বর তাদের আটক করা হয়। এছাড়া ভারতীয় জলসীমায় একটি ট্রলার ডুবে গেলে আরও 12 বাংলাদেশি জেলে উদ্ধারের পর আটক হন। অন্যদিকে ভারতের 6টি ট্রলার গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে বাংলাদেশি জলসীমায় ঢুকে পড়ে। তখন 95 জন ভারতীয় জেলেকে পটুয়াখালী ও বাগেরহাটে আটক করা হয়। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা ও সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি। মাহবুবউদ্দিন খোকন বলেন, বাংলাদেশের প্রথম সংখ্যালঘু প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশত্যাগ ও পদত্যাগে বাধ্য করেছিল আওয়ামী লীগ। এখন বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য মায়াকান্না দেখলেও তখন নিশ্চুপ ছিল ভারত। তিনি আরও বলেন, আওয়ামী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে যেসব মামলা হয়েছিল তার পেছনের ষড়যন্ত্রকারীদের তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলে থাকা অবস্থায় অপচিকিৎসার কারণে বেগম খালেদা জিয়ার মারাত্মক স্বাস্থ্যহানি ঘটেছে। বেক্সিমকো গ্রুপের কোম্পানিকে সোনালী ব্যাংকের দেয়া 1,600 কোটি টাকার ঋণ এখনও খেলাপি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শওকত আলী খান। 2024 সালে ব্যাংকটিতে 5,634 কোটি টাকার পরিচালনা মুনাফা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে ব্যাংকের এমডি শওকত আলী খান জানান, নানা প্রতিকূলতা সত্ত্বেও 2024 সালে সোনালী ব্যাংকের আমানত বেড়ে দাঁড়িয়েছে 1,64,959 কোটি টাকা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 2024 সালটি ছিল সোনালী ব্যাংকের জন্য খুবই চ্যালেঞ্জের। পরিবেশ অনুকূলে না থাকার পরেও খেলাপি হওয়া 1,170 কোটি টাকা পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এর মধ্যে শীর্ষ 20 খেলাপি কাছ থেকে উদ্ধার হয়েছে 121 কোটি টাকা। তিনি আরও জানান, সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 16,000 কোটি টাকা। উন্নত সেবা নিশ্চিতের মাধ্যমে সোনালী ব্যাংক আরও গ্রাহক বান্ধব হবে, এমন প্রতিশ্রুতিও তার। 43তম বিসিএস এর সাময়িকভাবে মনোনীত 2,163 জনের মধ্য থেকে 227 জনকে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। গত বছর জানুয়ারিতে সরকারি কর্ম কমিশন বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য এই 2,163 জন প্রার্থীকে মনোনীত করে সুপারিশ করেছিল। প্রজ্ঞাপন জারির পর জুলাই অভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতিতে এ নিয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। পরবর্তীতে আবারও এনএসআই ও ডিজিএফআই এর গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে 227 জনকে নিয়োগের জন্য অনুপযুক্ত বিবেচনা করা হয়। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত 40 জনকেও অনুপযুক্ত বিবেচনা করা হয়। ফলে 43তম বিসিএস এ বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য 2,163 জনের বদলে 1,896 জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারির কথা জানানো হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট।
গ্রাহকদের রিটেল ব্যাংকিং সেবা দিতে চট্টগ্রামের জামাল খান শাখায় রিটেল বিজনেস হাব চালু করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। রিটেল গ্রাহকরা হোম, সেমিপাকা ঘর, গাড়িতে পার্সোনাল বিনিয়োগ সহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা বিজনেস হাব থেকে পাবেন। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী। চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ সোয়েব ইসলাম চৌধুরী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও রফিকুল ইসলাম সহ অন্যরা। 11তম বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার BAEA প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের মাল্টিপারপাস হলে এ প্রদর্শনী চলবে 6 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন উন্মুক্ত থাকবে বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। উপস্থিত ছিলেন IABর সভাপতি স্থপতি প্রফেসর ডক্টর আবু সাইদ এম আহমেদ এবং বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মহাসিন হাবিব চৌধুরী সহ প্রখ্যাত স্থপতি ও অতিথিরা। কক্সবাজারের রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রামুর সিটি পার্ক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে পদবঞ্চিতদের অভিযোগ, সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলার 11টি ইউনিয়নের মধ্যে 3টি ইউনিয়ন থেকে বর্তমান সভাপতি সম্পাদক সহ 7 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। অর্থের বিনিময়ে আওয়ামী লীগের পদধারী লোকজনকে নিয়ে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তাদের। ছোটদের সময়ের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে ছড়া সাহিত্যের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই আয়োজনে ছোটদের সময়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সাহিত্যিক ও ছড়াকার ফারুক হোসেন। বক্তব্য রাখেন খ্যাতিমান লেখক, কবি, শিশু সাহিত্যিক ও ছড়াকাররা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব আমরা। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পৌষের শীতের ঝাঁকুনিতে কাঁপছে দেশ। আগামী সপ্তাহ থেকে 10 দিন শৈত্য প্রবাহের শঙ্কা, হাসপাতালগুলোতে রোগীর ভিড়। 12,36,83,000 ভোটারের খসড়া প্রকাশ, চলছে 17 বছর বয়সীদেরও তালিকায় আনার আলোচনা। রাজনৈতিক বিতর্কে চাপা পড়েছে আওয়ামী লীগের লুটপাট দুর্বৃত্তায়ন, বলেছেন মির্জা ফখরুল। বিদ্যুতেই 1 লাখ কোটি টাকা গায়েবের অভিযোগ। বিপ্লবীদের সংবিধান পুনর্লিখনে একমত সাবেক বিচারপতি মতিন। রাজনীতিকদের দ্বিমত, অংশীজনদের সম্মতিতে সংস্কার চান বিশ্লেষকরা। রেস্টুরেন্টে খাবার বিল সহ 43 পণ্যের ট্যাক্স ভ্যাট মানুষ চাপে পড়বে না, বলেছেন অর্থ উপদেষ্টা। নতুন বছরে অর্থনৈতিক স্থিতিশীলতার আশা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।